হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আমি আজকে চলে এসেছি এইচএস 2025-এর সাজেশন ভিডিও নিয়ে। এর আগে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমরা পেয়ে গেছো, আর আজকে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আমরা দেখে নেব। তার আগে বলি, যে সময়টা মাঝে দিয়েছিলাম আশা করি তার মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি পুরো রিভিশন আর স্যাম্পল কোয়েশ্চেনও আমি দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার দুটো নোট দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, ফুল মার্কস পাওয়ার জন্য সিলেবাস ওয়াইজ সমস্ত টপিক ভালো করে রিভিশন করাটা খুব জরুরি, এবং তারপরে অবশ্যই করে ইম্পর্টেন্ট টপিক এবং কোয়েশ্চেন প্র্যাকটিস। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই যে ইনঅর্গানিকের আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবো বা কোয়েশ্চেন দেখবো, এখানে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র স্যাম্পল কোয়েশ্চেন নয়, মানে যা যা অ্যানালিসিস করেছি সেই থেকে যে যে ইম্পর্টেন্ট টপিক এসেছে এইচএস 2025-এর জন্য, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তো দেখবেই, তার সাথে ইনঅর্গানিকে প্রচুর জিনিস মুখস্থ করতে হবে। এই যে একটা ধারণা তোমাদের মাথার মধ্যে আছে, প্রথমেই বলি, হ্যাঁ কিছু জায়গা অবশ্যই মেমোরাইজ করতে হবে, কিন্তু একটু বুঝে, কোনো জায়গায় একটু অন্যরকম স্ট্র্যাটেজি, কোনো জায়গায় প্র্যাকটিস, কোনো জায়গায় হয়তো গল্পের ছলে, এক এক জায়গায় এক এক রকম ভাবে জিনিসটাকে তৈরি করতে হবে। সব থেকে বড় কথা, যদি তুমি বুঝে করো আর কনসেপ্ট ক্লিয়ার করে তুমি পড়ো, তাহলে কিন্তু মুখস্থ করার প্রেশারটা অতটাও তোমাদের থাকবে না। আর তাই আজকে এই যে ক্লাসটা তোমরা পাচ্ছ, যেখানে ইম্পর্টেন্ট টপিক গুলো তো তোমরা রিভিশন করবেই, তার সাথে কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার বলছি আজকে খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন গুলো একদম সেম কোয়েশ্চেনই বারবার পরীক্ষায় রিপিট হতে দেখা গেছে। সুতরাং যে কোয়েশ্চেন গুলো দেবো সেগুলো অবশ্যই পড়ে লিখে বারবার পড়ে আবার লিখবে, কারণ এখানে তো অঙ্ক নয়, এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, যেখানে তোমাকে গুছিয়ে লেখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অনেক কথা বলে দিয়েছি, শুরু করছি ইনঅর্গানিক কেমিস্ট্রি এইচএস 2025-এর জন্য। তার প্রথম চ্যাপ্টার আমরা পেয়ে যাচ্ছি মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ, যেটাকে আমরা এক কথায় মেটালার্জি বলি। অধিকাংশ ছেলে মেয়েরই থাকে এখানে অ্যালার্জি। কিন্তু একটা কথা কি বললাম, যে চ্যাপ্টার যেভাবে করলে তৈরি হবে সেভাবে করতে হবে, এটাকে গল্পের মতো করে পড়তে হবে। আকরিকের গাড়িকরণ থেকে শুরু করে বিভিন্ন স্টেপ ফলো করার পরে ফাইনালি গিয়ে বিশুদ্ধ ধাতু, ধাতু নিষ্কাশন কিভাবে হচ্ছে। ইম্পর্টেন্ট জায়গাগুলো ভালো করে দেখো। ভস্মীকরণ ও তাপ জারণের পার্থক্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দেখেছো? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই যে দুটো পয়েন্ট, ভস্মীকরণ আর তাপ জারণ, এগুলো পড়লে, এদের পার্থক্যটা পড়লে সেম কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন আকারে আমি দিয়েছি। সুতরাং কোয়েশ্চেনটা প্র্যাকটিসের সময় পুরোটা কিন্তু লিখবে, এটা কিন্তু খুব দরকার, শুধু পড়া নয়, এই ধরনের যে লেখা প্রশ্ন সেখানে নিজে লিখে প্র্যাকটিস করাটা খুব দরকার। নেক্সট দেখো, ফেনাভাষণ পদ্ধতি। ফেনাভাষণ পদ্ধতি মানে কি ম্যাম, সব পড়ে মুখস্থ করে ছবি এঁকে ফেলবো? না, ফেনাভাষণ পদ্ধতি কোন কোন আকরিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, সেই যে ইম্পর্টেন্ট লাইন, ওগুলোকে হাইলাইট করো, ওগুলোকে পড়ো। তারপরে রয়েছে খনিজমল, ধাতুমল, বিগালক। দেখো এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, এই পয়েন্ট গুলো পড়বে, এদের উদাহরণ পড়লে তোমাকে খনিজমল বলতে কি বোঝায় জিজ্ঞেস করতে পারে, খনিজমল ধাতুমলের পার্থক্য লিখতে দিতে পারে, আম্লিক বিগালকের উদাহরণ দিতে পারে। প্রশ্ন আমি দিয়েছি, প্রশ্ন বারবার বলছি, প্রশ্নগুলো আজকের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন যে সমস্ত বিভিন্ন ইম্পর্টেন্ট এখানে পদ্ধতি পাচ্ছ, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কার্বন বিজারণ পদ্ধতি। আমি বারবার বলছি, এইবারের পরীক্ষায় আসার জন্য যে যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। কার্বন বিজারণ পদ্ধতি, এখানে জিঙ্ক নিষ্কাশনটা, তার যে বিক্রিয়া সেটাকে ভালো করে দেখে নিতে হবে। বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম এবং সেখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, বায়ারের পদ্ধতি, এবং এখানে হল হেরো পদ্ধতি, এই জায়গায় যে বিক্রিয়া রয়েছে সেগুলোকে দেখে রাখতে হবে। আর লিচিং, লিচিং রাসায়নিক পৃথককরণ কিভাবে করা হচ্ছে, জাস্ট ওই লাইনটা, লিচিং বলতে কি বোঝায় তোমাকে যদি জিজ্ঞেস করে। বা আরো কিছু রয়েছে ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো প্রশ্নের মাধ্যমে আমি দেখাচ্ছি। বারবার বলছি, পুরো জিনিসটা তুমি তো রিভিশন করছো, গল্পের মতো পড়ো এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো বারবার পড়ো। আর আজকের জন্য প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, জিঙ্ক ব্লেন্ড থেকে কার্বন বিজারণের আগে তাপজারিত করা হয় কেন, রাসায়নিক সমীকরণ লেখো। জিঙ্ক ব্লেন্ডকে কিভাবে জিঙ্ক অক্সাইডে পরিণত করবে, রাসায়নিক সমীকরণ লেখো। কপার ম্যাট থেকে কপার নিষ্কাশন, যদি এই জায়গা থেকে লাস্ট ইয়ার প্রশ্ন এসে থাকলেও এই যে শত বিজারণ প্রক্রিয়া, এইভাবে অন্যভাবে প্রশ্নটা আসতে পারে যে শত বিজারণ কেন বলা হয়। তো শত বিজারণ কেন বলা হয়, এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি এই প্রশ্নটা কিন্তু রেখেছি। নেক্সট, বায়ারের পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা, তার সমীকরণ। তাপ জারণ আর ভস্মীকরণের পার্থক্য আমি প্রথমেই বলেছি, ভীষণ ইম্পর্টেন্ট। জোন রিফাইনিং পদ্ধতির মূল নীতি কিরকম পড়বে, এই যেটা দেখছো তার যে মূল নীতিটা তুমি পাচ্ছ, শুধু সেই লাইনগুলোকে একটু বুঝে নিয়ে কয়েকবার পড়ে লিখে ফেলো, দেখবে ঠিক মনে থেকে যাবে।
কোন ধরনের আকরিকে গাড়িকরণে ফেনাভাষণ পদ্ধতি প্রয়োগ করা হয়? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ম্যালাকাইট কি, তার সংকেত লেখো। একটি আম্লিক বিগালকের নাম লেখো। সুতরাং ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু বারবার বলছি, যেহেতু থিওরি বেস চ্যাপ্টার, তাই গল্পের মতো করে পড়ো, বুঝে পড়ো এবং কোয়েশ্চেন লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট আমরা চলে এসেছি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কত নম্বরের প্রশ্ন আসে সেটাও একবার দেখে নিই। এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 নম্বরের একটা প্রশ্ন আসে, আর 3 নম্বরের একটা প্রশ্ন মানে সেটা 2+1 এইভাবেও হতে পারে। সুতরাং এই ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এরপর চলে আসছি পি ব্লক মৌলসমূহ। সব থেকে বেশি ইনঅর্গানিক ওয়েটেজ এই চ্যাপ্টার থেকেই আসে, তাই এটাকে কোনোভাবেই কেউ কিন্তু স্কিপ করার চেষ্টা করবে না। পি ব্লক অনেকটা বড়, 4খানা গ্রুপ রয়েছে, গ্রুপ 15, 16, 17, 18, টোটাল 8 নম্বর এখান থেকে আসবে। একটা এমসিকিউ, 2 নম্বরের একটা, 5 নম্বরের একটা। ঠিক আছে, 5 নম্বরটা অবশ্যই 2+2+1 বা এইভাবে ডিভাইড করা থাকে। আচ্ছা, এবার শুনে নাও ভালো করে। NH3, PH3, ASH3 মানে এই যে গ্রুপ 15 এর মৌলগুলো রয়েছে, তাদের যে হাইড্রাইড গুলো আমরা পাচ্ছি, তাদের এই বিভিন্ন যে ধর্মগুলো, তাদের যে ধর্মের যে অর্ডারটা, অবশ্যই এখানে কনসেপচুয়ালি মনে রাখো, কারণ মুখস্থ করলে সেটা ভুলে যাবে। কনসেপ্ট দিয়ে মনে রাখলে সেটা সহজে মনে থাকবে এবং ব্যাখ্যা লিখতে দিলে সেটা নিজেরাই গুছিয়ে লিখতে পারবে। ক্ষারকীয়তা, স্ফুটনাঙ্ক, তাপীয় স্থায়িত্ব, বিজারণ ক্ষমতা ইত্যাদি। আচ্ছা, এখানেও গ্রুপ 16 এ একই রকম ভাবে H2O, H2S, H2SC এইগুলোর যে রয়েছে আম্লিকতা, স্ফুটনাঙ্ক, তাপীয় স্থায়িত্ব, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একই রকম ভাবে গ্রুপ 17 হ্যালোজেন ফ্যামিলিতে রয়েছে, এদের আম্লিকতা, স্ফুটনাঙ্ক, তাপীয় স্থায়িত্ব, এদের অর্ডার। এবার একটা কথা বলি, এই তিনটেই দিল তার কোনো মানে নেই। তোমাকে দিল হয়তো বন্ধন দৈর্ঘ্যের ক্রম, তোমাকে দিল হয়তো বন্ধন বিভাজন শক্তি। তো এইখান থেকেই কিন্তু কনসেপ্ট তুমি যদি একবার পেয়ে যাও, কনসেপ্টুয়ালি তুমি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবে যে ডাউন দ্য গ্রুপ সাইজ অফ অ্যাটম ইনক্রিজ করছে, তাহলে বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বাড়ছে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যাচ্ছে। এই কনসেপ্টটা খুব দরকার। তাহলে এই যে প্রচুর মুখস্থ, প্রচুর জিনিস কি করে মনে রাখবো, এই রকম ঘটনা ঘটবে না। যেখানে কনসেপ্ট সেটা কনসেপ্ট দিয়ে, যেখানে মনে হচ্ছে যে গুলিয়ে যাচ্ছে, একই ধরনের রিয়াকশন মনে থাকছে না, সেটাকে বুঝে পড়ে নিয়ে বারবার প্র্যাকটিস, এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। গ্রুপ 18 এ পরে আসছি। আগে এখানে বলি, নাইট্রোজেন ফ্যামিলিতে যে ফসফরাস রয়েছে তার রূপভেদ, সাদা ফসফরাস, লাল ফসফরাস, এদের কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো দেখে রাখা। সাদা ফসফরাস এখানে এই গ্রুপ 15 বা গ্রুপ 17 এ সাদা ফসফরাসের ক্ষেত্রে এবং এখানে ক্লোরিনের ক্ষেত্রে এদের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় যে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কোয়েশ্চেন আকারে দিয়ে দিয়েছি, তাই বারবার বলছি আজকের এই ক্লাসে কোয়েশ্চেন যেগুলো দিচ্ছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট টপিকের সাথে কোয়েশ্চেন গুলো মাস্ট। হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ, ধরো তোমার NCl3, PCl3 কোনো একটা দিয়ে বলো কি তৈরি হচ্ছে, বা তোমাকে বললো NCl3 আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, NF3 হচ্ছে না কেন, ব্যাখ্যামূলক প্রশ্ন। সুতরাং কনসেপ্টটা ওখানে কিন্তু দরকার। অক্সো অ্যাসিড, ফসফরাসের অক্সো অ্যাসিড তোমাকে বললো H3PO4, H3PO3, H3PO2, এদের ক্ষারগ্রাহিতা সেটা তুলনা করো, এইরকম। তারপর নাইট্রেট মূলকের ক্ষেত্রে বাদামি বলয় পরীক্ষা, নেসলার বিকারক অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে NH3, NH3 ক্ষেত্রে নেসলার বিকারক HNO3, নাইট্রিক অ্যাসিড যেখানে নাইট্রোজেন +5 এর রয়েছে, নাইট্রিক অ্যাসিড যেটা হচ্ছে তীব্র জারক পদার্থ, অনলি জারণ ক্ষমতা দেখাবে, কারণ নাইট্রোজেন +5 এর পরে আর অক্সিডেশন স্টেট দেখাতে পারবে না। এই কনসেপ্ট গুলো বারবার বলছি। ইনঅর্গানিক পি ব্লক মানে শুধু বসে বসে মুখস্থ করবো, কিছু বুঝবো না তা কিন্তু নয়। বুঝলে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা নিজেরাই বিচার বুদ্ধি দিয়ে লিখতে পারবে। নেক্সট চলে এসো গ্রুপ 16 এ। এখানেও এইগুলো তো বলে দিলাম, অক্সো অ্যাসিড, সালফারের অক্সো অ্যাসিড, H2SO4 এর গঠন তোমরা সবাই জানো, H2SO3 এর গঠন অবশ্যই করবে, একবার এসেছে। এছাড়া খুব ইম্পর্টেন্ট ক্যারোস অ্যাসিড H2SO5, মার্সালস অ্যাসিড H2S2O8, আচ্ছা ওলিয়াম H2S2O7, স্ট্রাকচার অবশ্যই দেখে রাখতে হবে। তার সাথে সালফার ডাইঅক্সাইড এবং ওজোন, এদের যে সমস্ত বিক্রিয়া রয়েছে, বা ধরো SO2 যে সমস্ত বিজারণ ধর্মের বিক্রিয়া, সেগুলো থেকে প্রশ্ন এসছে, আমি স্যাম্পল কোয়েশ্চেনে দেখাবো। আচ্ছা, গ্রুপ 17 এ এখানে এই যেগুলো দিয়েছি তাদের আম্লিকতার ক্রম প্রায়শই আসে এবং আসার সম্ভাবনা
হাই থাকে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। HClO4, HClO3, HClO2, HClO, এখানে HClO, HBrO, HIO, এদের ব্যাখ্যা আমি কথা শুধু ক্রম নয়, এদের ব্যাখ্যা, এখানে অক্সিডেশন স্টেট দিতে হবে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি দিতে হবে, ঠিক আছে? তো খুব এই জায়গাটা ইম্পর্টেন্ট। তার সাথে লেখা প্রশ্নের মতো শুধু এলো যে আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কি বোঝো, উদাহরণ দাও, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। বা কোনো একটা আন্তঃহ্যালোজেন যৌগের গঠন লেখো, সেখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি। সত্যি বলতে একটা দুটো করলে তোমরা বাকিগুলো কিন্তু নিজেরা করতে পারবে, হাইব্রিডাইজেশন কি আছে, গঠন কি হবে। এখানে আমি 3টে দিয়েছি, অবশ্যই 3টে প্র্যাকটিস করবে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে ক্লোরিন, আমি কি বললাম, যেরকম SO2 এর বিক্রিয়া রয়েছে, ক্লোরিনেরও যে সমস্ত বিক্রিয়া রয়েছে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আসে জানো, SO2 আর ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনা করো। যদিও লাস্ট ইয়ার সেটা এসে গেছে, কিন্তু সেটা যদি ওভাবে না আসে, একটু ঘুরিয়ে অন্যরকম কিছু প্রশ্ন আসে, সেই স্যাম্পল প্রশ্ন আমি আজকে রেখেছি। তাই বারবার বলছি, আজকের ক্লাসে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লোরিনের সঙ্গে, এই যে বললাম, ক্লোরিনের সঙ্গে NaOH এর বিক্রিয়া বা KOH এর বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট। এছাড়া এই যে ডিকনের পদ্ধতি, এর যে বিক্রিয়া সেটা দেখে রাখতে হবে। এছাড়া ক্লোরিনের জারণ ধর্মের বেশ কিছু বিক্রিয়া, এইগুলো দেখে রাখতে হবে। এবার তুমি বলবে ম্যাম তাহলে সবই তো দেখে রাখা হলো না, ইম্পর্টেন্ট জায়গা বা একটা দুটো বিক্রিয়া যদি দেখো, সেখান থেকে তুমি একটা ধারণা করতে পারবে, প্লাস আমি স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? চলে এসো গ্রুপ 18 এ। এখানে বলবো জেননের এই যে কম্পাউন্ড গুলো লিখেছি, এদের ক্ষেত্রে সংকরায়ন গঠনাকৃতি, হাইব্রিডাইজেশন যেরকম এখানে বার করছো, এখানে তাই হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার, ঠিক আছে? এবং তার সাথে ভেরি ইম্পর্টেন্ট আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া লিখে দিচ্ছি, অবশ্যই করতে হবে প্র্যাকটিস। যারা আমার ক্লাস আগে এইগুলোতে করেছো তারা জানো কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখতে হয়। এই যে জেননের ফ্লুরাইড গুলো রয়েছে, এদের আর্দ্র বিশ্লেষণ এখানে লেখাই আছে অলরেডি, যে আংশিক হোক সম্পূর্ণ হোক সবকটা বিক্রিয়া এখান থেকে করে রাখতে হবে, ঠিক আছে? স্যাম্পল কোয়েশ্চেনে চলে এসো। ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন, সাদা ফসফরাস কস্টিক সোডা দিয়ে বিক্রিয়া করলে কি হয়? আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে, উদাহরণ দাও। PCl3 এর আর্দ্র বিশ্লেষণ, হ্যালোজেন হাইড্রাসিড বাইলবন কোনটা গঠন করে, কারণ লেখো। এগুলো সব ব্যাখ্যামূলক প্রশ্ন, এই যে এগুলো ব্যাখ্যামূলক, কারণ ব্যাখ্যা কর, ঠিক আছে? কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারবে। এখানে SO2 এর সঙ্গে H2S এর বিক্রিয়া। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, এই যে যেটা বিরঞ্জন ধর্ম থেকেই প্রশ্নটা করছে, কিন্তু কিন্তু দেখো এটা জাস্ট অন্যরকম ভাবে, এসব সঙ্গে তুলনা নয়, এটা হচ্ছে আর্দ্র ক্লোরিন পারছে কিন্তু শুষ্ক ক্লোরিন কেন পারছে না, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে জলীয় বাষ্পের উপস্থিতির কি প্রয়োজন, সেই জায়গাটা, ঠিক আছে? সেই কনসেপ্টটা এখানে লাগছে। হ্যালোজেন হাইড্রোজেন হ্যালাইড গুলোর ক্ষেত্রে তাপীয় সুস্থিতির ক্রম লেখো, আমি বললাম কনসেপ্ট দিয়ে মনে রাখতে। এই যে আর্দ্র বিশ্লেষণের কোয়েশ্চেন, বা এই যে কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা গঠনাকৃতি লেখো, এই যে আকৃতি কিরম, এখানে আর একটা বিক্রিয়া রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আবার রিপিট করছি, আজকে ইনঅর্গানিক কেমিস্ট্রি সাজেশন ভিডিও যেটা পাচ্ছ, সেখানে ইম্পর্টেন্ট টপিক গুলো তো পড়তেই হবে, তার সাথে কোয়েশ্চেন গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। চলে এসো নেক্সট, ডি ও এফ ব্লক মৌল সমূহ। ডি এবং এফ ব্লকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, অবশ্যই লিখতে হবে, জেনে রাখতে হবে। ডি ব্লক, এফ ব্লক, তার সাথে এফ ব্লকের মধ্যে ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড, যে কোনো একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমাকে লিখতে দিতে পারে, তো সেইটা অবশ্যই করে রাখতে হবে, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? এখানে কত নাম্বার আসছে, এমসিকিউ একটা, আর ভেরি শর্ট 1 নম্বরের একটা, আর হচ্ছে 3 নম্বরের একটা, টোটাল 5 নম্বরের কোয়েশ্চেন আসছে। ল্যান্থানয়েড কন্ট্রাকশন অবশ্যই ইম্পর্টেন্ট, ল্যান্থানয়েড কন্ট্রাকশন সংকোচন, তার অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আসতে পারে, আমি কোয়েশ্চেনে দিয়েছি। সন্ধিগত মৌলের জারণ অবস্থা লেখো, বা এখানে ল্যান্থানয়েডের ক্ষেত্রেও সাধারণ জারণ অবস্থা সাধারণত কি দেখায়, এই ধরনের প্রশ্ন তো এই জায়গা থেকে কিন্তু আসতে পারে। এবার চলে এসো এই জায়গাটা, যেখানে কি না চৌম্বক ভ্রামক, ঠিক আছে, মিউ নির্ণয় করে, বা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিজম আছে কিনা, পরাচৌম্বকত্ব দেখায় কিনা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা, এইগুলো। বা অনুঘটকীয় ধর্ম, অনুঘটক হিসেবে কাজ করে, তার এক্সাম্পল। রঙিন হবে না বর্ণহীন হবে, আয়ন তোমাকে দিয়ে দিল, তখন তোমাকে দেখতে হবে ডি তে 0 বা ডি তে কমপ্লিটলি ফিল্ড 10 থাকলে সেটা কালারলেস হয়ে যাবে, এই যে ডিডি ট্রানজিশন হলে সেটা কালার দেখাবে, এই ব্যাখ্যা দিয়ে এই ধরনের প্রশ্ন। আবার বলছি, প্রশ্ন আমি দিয়েছি, প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো KMnO4 K2Cr2O7, এই জায়গা থেকে বিভিন্ন বিক্রিয়া রয়েছে, কিছু ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেনে দিয়েছি। এছাড়া এদের জারণ ধর্মের বিক্রিয়া সমতা বিধান আগে এসেছে, ঠিক আছে? সেই ব্যালেন্স করা বা জারণ করে সে কি তৈরি করছে, জারণ ক্ষমতা কিভাবে প্রদর্শন করছে, কাকে কিসে কনভার্ট করছে, সেই রিলেটেড বিক্রিয়া দেখে রাখতে হবে। ক্রোমেট ডাইক্রোমেটের রূপান্তর দেখে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ ভ্যানাডিয়াম ক্রোমিয়াম অক্সাইড সমূহের প্রকৃতি স্যাম্পল কোয়েশ্চেনে রেখেছি, এবং বইতে খুললেই এই টপিক গুলো ভালো করে পেয়ে যাবে, কোন জায়গায় ইম্পর্টেন্ট মার্ক করো এবং প্র্যাকটিস করো, ঠিক আছে?
চলে এসো স্যাম্পল কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন, ল্যান্থানাম থেকে লুটেসিয়াম এদের হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তার ক্রম। খুব ইম্পর্টেন্ট। এখানে একটা জারণ অবস্থা থেকে রয়েছে, উভধর্মী কোনটা, শুধু উভধর্মী নয়, কার কি ধরনের অক্সাইডের প্রকৃতি সেটা পুরো দেখে রাখতে হবে, আরো এক্সাম্পল বইতে পাবে, সেগুলো করে রাখা। কাল রঙিন হবে কিনা তার ব্যাখ্যা। নেক্সট চলে আসছে, এটাও ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে রাখবে, কপার 1 জলীয় দ্রবণে অস্থায়ী কেন হয়, পেয়ে যাবে ব্যাখ্যাটা বইতে, বুঝে পড়ে তৈরি করে নেবে। এই আর একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে বিক্রিয়া থেকে প্রশ্ন, তো বিক্রিয়াটা কি তৈরি হবে এবং সেখানে জারণ সংখ্যা তো তোমরা ক্যালকুলেট করতে পারবে। এটা আর একটা প্র্যাকটিসের প্রশ্ন, এই যে প্যারাম্যাগনেটিক হবে, এটা প্যারাম্যাগনেটিক নয়। তো ব্যাপার হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেট করা, এরা কোন অক্সিডেশন স্টেটে আছে সেটা দেখে নিয়ে। এবং তারপরে এই যে প্রশ্ন যেখানে ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কনসেপ্ট লাগছে, এরকম প্রশ্ন অনেক সময় এমসিকিউ ফর্মেও আসে বা ব্যাখ্যা হিসেবেও আসতে পারে। ঠিক আছে, তো এই হয়ে গেল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাস্ট চ্যাপ্টার ইনঅর্গানিকে চলে এসেছি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, স্ববর্গীয় বা জটিল যৌগ, যেখানে অবশ্যই করে নামকরণ তো দেখতেই হবে। তোমাকে নামকরণ লিখতে দেবে যখন, এবং নামকরণ তুমি যখন পড়বে তখন তার নিয়মটা তো ভালো করে পড়বে। নিয়ম পড়তে গিয়ে আরো কিছু জায়গা অটোমেটিক তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের বিভিন্ন ধরন, মোনোডেন্টেড, বাইডেন্টেড, বা কি ধরনের লিগ্যান্ড রয়েছে, একই ধরনের বা বিভিন্ন ধরনের, হোমোলেপটিক, হেটেরোলেপটিক কমপ্লেক্স, এই যে সব জিনিসগুলো, কোন লিগ্যান্ডের কি নাম, সেই পুরো জিনিসটাই কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ শুধু নামকরণ তো তুমি একটা একটা করে করবে না, আগে নিয়মটা থরলি তোমরা রিভিশন করে নিয়ে তবেই কিন্তু প্র্যাকটিস করবে এক্সাম। ঠিক আছে, এবং তারপরে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মুখ্য ও গৌণ যোজ্যতা নির্ণয়, তোমাকে এইভাবে দিক বা অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার বের করতে দিক, যেভাবেই দিক সেই নির্ণয় করাটা অবশ্যই করে দেখে রাখতে হবে। নেক্সট চলে আসছি গঠনগত সমবায়বতা, তার মধ্যে যে যে ভাগগুলো রয়েছে তাদের উদাহরণ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা বলবো, কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি, টেট্রাহেড্রাল বা স্কোয়ার প্ল্যানার, এখানে হচ্ছে অক্টাহেড্রাল। এই এক্সাম্পল গুলোর ক্ষেত্রে এদের যে কেন্দ্রীয় পরমাণু রয়েছে তাদের জারণ অবস্থা কি হবে, কোন ধরনের সংকরায়ন অবস্থায় এরা রয়েছে, বা কি ধরনের এরা কমপ্লেক্স তৈরি করছে, এই পুরো যে জিনিসটার কথা আমি বলছি সেইগুলো কিন্তু ভালো করে এই এক্সাম্পল গুলোর অবশ্যই দেখবে। এখন ব্যাপার হচ্ছে কিছু দেখার পরে, এইগুলো দেখার পরে দেখবো অন্য যদি একটা সিমিলার টাইপ দেয় তোমরা নিজেরাই করতে পারবে। এগুলো দেখে মনে হতে পারে অনেকগুলো রয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এইগুলো থেকে কখনো না কখনো এমসিকিউর অপশনে বা ডাইরেক্ট কোয়েশ্চেনে আমরা এক্সাম্পল কিন্তু দেখেছি, তাই এই জায়গাগুলো ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, এক্সাম্পল গুলো কিন্তু এতটাও শক্ত নয়, কয়েকটা একই রকম ভাবে তোমরা করতে করতে থাকবে, কোনটার ক্ষেত্রে কি হচ্ছে কিভাবে হচ্ছে একটু দেখে নিলে বাকিগুলো নিজেরা অবশ্যই করতে পারবে। আচ্ছা, এবারে স্যাম্পল কোয়েশ্চেনের প্রথম যে কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেই বললাম, এই যে দু ধরনের কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়ে দিয়েছে, কি ধরনের সমবায়বতা দেখাবে, কিভাবে তাদের মধ্যে পার্থক্য করবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3টে স্টার মার্ক দিচ্ছে যেখানে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল প্র্যাকটিস করতে দিয়েছি যে এর আয়নায়ন সমবায়, তার আইইউপিএসি নাম, এতে করে আইইউপিএসি নামও প্র্যাকটিস হবে, এটা পারলে অন্যগুলো পারবে, কারণ তুমি লিগ্যান্ড নামকরণ পুরোটাই পড়ছো, তার সাথে তোমার সমবায়বতাটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। গঠনগত সমবায়বতার ভাগগুলো কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। তার সাথে আরেকটা প্র্যাকটিসের কোয়েশ্চেন এখানে আমি দিয়েছি। এবং এই দেখো, এই যে সংকর, এগুলো সবই পিওয়াইকিউ থেকে তোলা প্রশ্ন, এবং এখানে এক্সাম্পল গুলো যখন একটা করবে না তখন এক্সাম্পল গুলো প্রত্যেকটাই প্র্যাকটিস করে নেবে, তাহলে বারবার রিভিশন হলে এগুলো জল ভাত হয়ে যাবে। এবারে এরপরে আরেকটা রয়েছে, এটাও ফর প্র্যাকটিস, আর এই যে জটিল লবণ, এইটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা, এছাড়া তোমাকে দিতে পারে মোর লবণ, তার সংকেত লেখো, এই ধরনের কোনো প্রশ্ন। তো এই হচ্ছে স্যাম্পল প্রশ্ন। লাস্ট আমি আরো একবার একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি এই সাজেশনের যা যা পয়েন্ট সেগুলো বললাম। সাজেশন মানে কি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তার সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি, এবং এখানে শুধুমাত্র স্যাম্পল কোয়েশ্চেন বলে ছেড়ে দিচ্ছি না। স্যাম্পল কোয়েশ্চেন ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেক স্যাম্পল হতে পারে, আমরা সেখান থেকে কিছু কিছু করে দিয়েছি, কিন্তু এখানে আমি অনেক বাছাই করে দেখবে অনেকগুলো করে কোয়েশ্চেন এনেছি, কারণ অনেক ধরনের প্রশ্ন এখান থেকে যে কোনো ভাবে এসে যেতে পারে, তাই টপিকের সাথে সাথে কোয়েশ্চেন গুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সেম কোয়েশ্চেনও কিন্তু অনেকবার আমরা রিপিট হতে দেখেছি, তাই প্রশ্ন প্র্যাকটিস করো, পুরোটা রিভিশন করো, মাঝে কিছুটা সময় নাও, ইনঅর্গানিক কমপ্লিট করে নাও, তারপরে অর্গানিকের এইরকমই সাজেশন ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।